চ্যাটার্জি বাড়িতে এসে লাজুর প্রতি ভুল বিশ্বাস ভাঙল সুদেবের। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাত হয়ে গেছে। লাজু বারান্দায় মাদুর পেতে বই নিয়ে বসে পড়েছে, কিন্তু লাজুর আর পড়ায় মন বসে না। বারবার করেই সে অনুভবের সাথে ছবি দেখতে থাকে, আর অনুভবেরও একই অবস্থাই হয়। অনুভবও ভালো ঠিকঠাকভাবে কাজে মন বসাতে পারে না। বারবার করে লাজুর সাথে তোলা সেলফিগুলো দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তেই লাজুকে ফোন করেছে অনুভব আর বলে, কি করা হচ্ছে? লাজু বলে, এই তো বই খাতা নিয়ে বসেছি। তুমি কি এখনও আমাকে বকার জন্যই ফোনটা করেছো? অনুভব মনে মনে ভাবে, কি করে বলি তোমায়, বকার জন্য নয়, তোমার সাথে কথা বলার জন্য। তোমার এই গলার আওয়াজটা শোনার জন্যই আমি তোমাকে ফোন করেছি। এরপরেই লাজু ফোনে কথা বলতে থাকে অনুভবের সাথে, আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল দরজা খুলে সুদেব। সুদেব এসে লক্ষ্য করে লাজু কারোর সাথে একটা কথা বলছে। সুদেবকে দেখা মাত্রই ফোনটা কেটে দেয়। তখনই সুদেব বলে, কিরে লাজু, তুই পড়ার বাহানায় এখানে এসে ফোনে রাতে চুপি চুপি কার সাথে কথা বলছিলিস বলতো? লাজু বলে, কি বলছো তুমি? আরে বাবা, আমি চুপি চুপি কথা বলতে যাব কেন? ওই বাড়ি থেকে অনুদিদি ফোন করেছিল, আর রাতের বেলা আমি যদি জোরে জোরে কথা বলি তাহলে কি ভালো হবে খুব একটা? সেই জন্যই তো আমি আস্তে আস্তে কথা বলছিলাম। সুদেব বলে, তোকে আমার এখন বড়ই অচেনা লাগে। কেন জানি মনে হয় তুই যে কথাগুলো বলছিস বা আমাকে শোনাচ্ছিস সেগুলো ঠিকঠাক নয়। হ্যাঁ রে, তুই কি অন্য কোনো নাগরের সাথে কথা বলছিলিস? লাজু বলে, না রে বাবা, আমি তো বলছি। এরপর সুদেব বলে, দেখি তোর ফোনটা দে দেখি। এরপর লাজু বলে, নাও, কিন্তু তুমি যদি ফোনটা চেক করো তাহলে বুঝবো তুমি আমাকে ভরসা, বিশ্বাস, ভালোবাসা কোনোটাই করো না। এরপর আর ফোনটা না দেখে লাজুকে ফেরত দিয়ে দেয়। সুদেব বলে, আমিও দেখি তোর এই কাণ্ডখানা কতদিন চলে। এই বলেই ঘরে গিয়ে দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন লাজু খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, আমায় প্লিজ ক্ষমা করে দিও। আমি জানি আমি অনেক মিথ্যে কথা বললাম, কি করব আমি যে কিছুই বুঝতে পারছি না। এদিকে অনুভব ভাবে, ফোনটা এইভাবে কেটে দিল কেন? তাহলে কি কোনো সমস্যা হলো? ওই মর্কট সুদেবটাকে কোনো বিশ্বাস নেই, ওই হয়তো চলে এসেছিল, তাই লাজু ফোনটা কেটে দিয়েছে। সকাল হতেই সুদেব চলে গেছে দোকানে। সেখানে গিয়ে দোকানদারি করতে শুরু করে, আর এক একজন করে আসে। সেই লাজুর কথাই জিজ্ঞেস করে আর বলে, তোর বউ কি ডাক্তার হয়ে ফিরে এসেছে? তোর বউ ডাক্তার হলে আর ফিরবে? এই সমস্ত কথা বলে সুদেবের মাথা গরম করিয়ে দেয়। তার মধ্যেই বনলতা ফোন করছিল সুদেবকে। বনলতার ফোন কোনোভাবেই ধরে না সুদেব। কিছুক্ষণ পর যখন বনলতা আবার ফোন করে তখন সুদেব ফোনটা ধরে বলে, কি হয়েছে টিচার দিদি? সকালবেলায় আমাদের দোকান খোলা থাকে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, তুমি আবার এইভাবে ফোন করছো কেন? তখনই বনলতা বলে, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, সেই জন্যই তো ফোনটা করেছি, না হলে কি ফোন করতাম বলো? তখনই সুদেব বলে, কি কথা বলো? বনলতা বলে, তোমার লাজু, সে কিন্তু পুরোপুরি শেষ হতে চলেছে, আর সে তোমাদের গ্রামে যাবে না, তোমার সাথে সংসার করবে না। এসব শোনার পরে পুরোপুরি অবাক হয়ে যায় সুদেব আর বলে, এসব তুমি কি বলছো টিচার দিদি? তোমার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার লাজু তো আমার কাছেই ছিল, আজকে সকালেই সে বেরিয়ে গেছে। এরপর বনলতা বলে, সে বেরিয়েছে ঠিকই, কিন্তু আর ফিরবে না, কারণ লাজু এখন অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে। এসব শোনার পর সুদেবের মাথা আরোই ঘুরতে শুরু করে আর বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি এই কথাগুলো বলছো? বনলতা বলে, দেখো, এই মুহূর্তে আমি তোমাকে কোনো প্রমাণ দেখাতে পারবো না ঠিকই, তবে তোমাকে সাবধান তো করতে পারি, সেই জন্যই ফোনটা করেছিলাম। শুধু তোমার কপাল না, আমার কপালও পুড়ছে, এবার তুমি বাকিটা বুঝে নাও। তখন সুদেব বোঝার চেষ্টা করে। অন্যদিকে লাজু তো কলেজে চলে গেছে, ক্লাস করছিল, তখনই ফোনটা বাজতে শুরু করে, যার জন্য স্যার খুব রেগে যায় আর লাজুকে বলে, তোমার কোনো ম্যানার্স নেই, ফোনটাকে এইভাবে জেনারেল করে রেখে দিয়েছো। ফোনটা সাইলেন্ট করে আর বারবার করে সুদেব ফোন করতে থাকে, কিন্তু লাজু কোনোভাবেই ফোন রিসিভ করে না, যার জন্য সুদেব আরও বেশি করে রেগে যায়। বলে, এতবার করে ফোন করছি, মানুষ তো একবার ফোনটা অন্তত রিসিভ করে, কি যে করে না বুঝতে পারি না। ঠিক সেই মুহূর্তেই লাজু খুবই কান্নাকাটি করতে থাকে। ক্লাস ছেড়ে বেরিয়ে গেছে স্যার, ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু লাজুর আর কান্না থামে না। লাজু তখন ভাবে কি করে সবটা ম্যানেজ করবে, কেন তার মন তার কথা শোনে না।
এরপর লাজুর বন্ধুরা লাজুকে বোঝাতে থাকলেও কোনো লাভের লাভ হয় না, কারণ লাজু বুঝতে পারে সে ভুল পথে পা বাড়িয়েছে, ভুল হচ্ছে সব কিছু, কিন্তু সেই ভুলটাকে শুধরে নিতে পারছে না। এরপর সুদেব ভাবে এইভাবে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। গ্রামে যদি সবাই জানতে পেরে যায় তাহলে তো আমাদেরকে একঘরে করে ছাড়বে। কত কষ্ট করে আমি লাজুকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আমি আমাদের মোড়লকে বলে ওকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি লাজু আমাদের সবার মান সম্মান ডুবিয়ে ছাড়বে। না, সেটা তো হবে না, আমি আজই লাজুকে গিয়ে নিয়ে আসবো। এরপর বনলতার সাথে আবারও কথা বলতে থাকে আর বলে, টিচার দিদি, আমি ঠিক করেছি লাজুকে আমি এখানেই নিয়ে আসবো। অনেক হয়েছে ওর ডাক্তারি পড়া, আর পড়ার কোনো দরকার নেই। তখনই বনলতা বলে, যদি তুমি এটা করতে পারো তাহলে তো খুব ভালোই হবে, তবে আমার মনে হয় না লাজু এত সহজে ও গ্রামে ফিরে যাবে। তুমি তাও একবার ম্যানেজ করে দেখার চেষ্টা করো। সুদেব রেডি হয়ে বেরিয়ে পড়েছে, কলকাতায় আসবে আর লাজুকে নিয়ে যাবে। লাজু কলেজ থেকে ফিরে আসতেই বনলতার সাথে মুখোমুখি হয় আর বলে, তুই আমার সাথে বিট্রে করেছিস, আমাকে ঠকিয়েছিস, অন্যায় করেছিস আমার সাথে, তাই তোর শাস্তি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। দেখ না তোর সাথে ঠিক কী হয়। কিছুক্ষণ পরেই বাড়ির বেলটা বাজতে থাকে। লাজু দরজা খুলে দেয় আর দেখে এসেছে সুদেব। সুদেব প্রথমে লাজুকে নিয়ে যেতে চায়, কিন্তু লাজু বলে সে কোনোভাবেই যাবে না, সে কোনোভাবেই পড়া ছেড়ে যাবে না, কারণ তার কাছে ডাক্তারি পড়াটা সব থেকে আগে জরুরি। সুদেব নিয়ে যেতে চাইলে লাজু যেতে চায় না, আর লাজু সুদেবের ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করে। বাড়ির সবাই তো উপস্থিত রয়েছে, ঠাম্মিও লাজুকে যেতে দিতে চায় না। আর লাজু বলে, দেখো তোমার যা বলার বলো, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাব না, দরকার পড়লে আমি হোস্টেলে থাকবো, কিন্তু পড়াশোনা আমি ছাড়বো না। কিন্তু সুদেব এটাই কোনোভাবে মেনে নিতে চাইছিল না।